দর্শক, স্বাগত আপনাদের সবাইকে আমাদের সরাসরি আয়োজন। এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করব। দিনের শিরোনামগুলো বলছি, পরে আলোচনায় যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের বেশ কজন আহত। শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলেছেন উপাচার্য, তবে বিষয়টি সম্পর্কে তিনি বিস্তারিত অবহিত নন ইত্যাদি মন্তব্য করেছেন। ছাত্রলীগ অবশ্য অস্বীকার করেছে। তারা বলেছে যে সাধারণ ছাত্রদের মুখে গণধোলাইয়ের মুখে পড়েছে ছাত্রদল। আজকের এটি মূলত, কিন্তু আলোচনাটা চলবে এই হিসেবে যে দুটো দল এখন মূল দল বিএনপি আওয়ামী লীগ, তারা অনেক জায়গাতেই মুখোমুখি এবং রাজনীতির মাঠ ক্রমশ উত্তপ্ত। সামনে নির্বাচন কমিশন নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। কি আছে সামনের দিনগুলোতে আলাপ করব। দিনের অন্যান্য খবরগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেটি করতোয়ায় যে নৌকাডুবির ঘটনা, সেখানকার কান্না থামছেই না। আরও 18টি মরদেহ উদ্ধার করা হয়েছে, 68 জনের এ পর্যন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমরা আলোচনায় যাই। শুরুতে পরিচিত হব। আমাদের সঙ্গে সরাসরি আজকে স্টুডিওতে এই মুহূর্তে আছেন বিএনপি সংসদ সদস্য রুমিন ফারহানা, স্বাগত আপনাকে। রয়েছেন আওয়ামী লীগ নেতা জনাব ফায়াজুল হক রাজু, স্বাগত আপনাকেও। শুরু করতে চাই রুমিন ফারহানা আপনার কাছ থেকে। বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি আমরা আলাপ করব, কিন্তু সামগ্রিকভাবে মনে হচ্ছে যে একটু কনফ্রন্টেশনাল। কিন্তু বিএনপি সবসময় বলে আসছে যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করবে, তারা এমন কোনো অরাজকতা করতে চায় না, বিশৃঙ্খলা করতে চায় না। কিন্তু আবার মাঠের বক্তব্যে মনে হচ্ছে যেন বেশ আটঘাট বেঁধে লাঠি টাঠি নিয়ে মাঠে যাওয়ার। কেউ কেউ বলছেন যে লাঠি আবার লম্বা হতে হবে। একটু মনে হয় প্রস্তুতি বা সংঘাতকে তারা মোকাবেলা করবে বা করতে চায়, এরকম একটু আওয়াজ পাওয়া যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, বিএনপি শুরু থেকেই বলে এসেছিল এটা একটা শান্তিপূর্ণ কর্মসূচি হবে, গণতান্ত্রিক পন্থায় তারা তাদের যে কথা সেটা মানুষের কাছে পৌঁছে দেবে। এবং গত অগাস্ট মাস থেকেই আমাদের এই কর্মসূচি চলছে এবং এটা প্রায় মাসখানেক হলো। আমরা জ্বালানির মূল্য বৃদ্ধি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের যে রেশনিং সব কিছু নিয়েই একেবারে জনসম্পৃক্ত যে বিষয়গুলো সেগুলো নিয়ে কিন্তু আমরা বিক্ষোভ সমাবেশ করছিলাম। আপনি শুরুতে লক্ষ্য করেছেন যে প্রাথমিকভাবে কিন্তু সরকারের তরফে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে সেরকম কোনো বাধা সম্মুখীন আমাদের হতে হয়নি। কিন্তু যখন সরকার লক্ষ্য করলো যে বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক লোক সমাগম হচ্ছে, এমনকি একেবারে প্রত্যন্ত যে জেলাগুলো, আমি তো অনেকগুলো জেলা সফর করেছি এবং আমার নিজের চোখে দেখা যে হয়তো একেবারে গ্রামের ভেতরে ছোট্ট একটা জায়গায় আমাদের সভা চলছে, ট্রাকের উপরে ছোট্ট একটা ট্রাকও না, পিকআপের উপরে হয়তো আমরা কয়েকজন নেতা দাঁড়িয়েছি বা কর্মী দাঁড়িয়েছি, আমরা বক্তব্য দিচ্ছি, সামনে জনসমুদ্র। এই জনসমুদ্র সরকারকে ভীত করেছে এবং ভীত করেছে বলেই আমরা হঠাৎ লক্ষ্য করলাম সরকারের মধ্যে এক ধরনের যুদ্ধাংদেহী ভাব। যেখানেই বিএনপি সমাবেশ ডাকছে সেখানেই আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকছে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 144 ধারা জারি করছে। ইতিমধ্যে আমরা আমাদের 4 জন কর্মীকে হারিয়েছি, আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন, অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এবং এটা খুব ইন্টারেস্টিং জহির ভাই যে আমাদের নেতাকর্মীদের রক্ত ঝরলো, আমাদের নেতাকর্মীদের জীবন দিতে হলো, আমাদের নেতাকর্মীরা যখন মামলা করতে গেল, আমাদের নেতারা যখন মামলা করতে গেলেন, সেই মামলা নেওয়া হলো না। না আদালত মামলা নিল, না পুলিশ মামলা নিল, কেউ কিন্তু বিএনপির মামলা নিল না। উল্টো আমরা দেখলাম বিএনপির কর্মীদেরকে আসামি করে থানায় থানায় মামলা হচ্ছে। এবং এই মামলায় এখন পর্যন্ত অজ্ঞাতনামা সহ যদি আসামি ধরেন প্রায় 50,000, আর নামের আসামি প্রায় 5,000। তো এই যে এভাবে হাজার হাজার আসামি, আবারও একটা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের যে নীল নকশা আমরা 18তে দেখেছি, একই জিনিস আমরা আবারও দেখতে পাচ্ছি। এবং আপনি বলছেন লাঠি নিয়ে বিএনপির কর্মীরা, সেলফ ডিফেন্স কিন্তু একটা এমন ডিফেন্স যেটা হত্যাও হত্যাকাণ্ডেরও একটা ডিফেন্স হচ্ছে সেলফ ডিফেন্স। আপনি যদি নিজেকে বাঁচানোর জন্য আত্মরক্ষার্থে আপনি যে কোনো ব্যবস্থা নিতে পারেন। যখন জেলায় জেলায়, ইভেন ঢাকা শহরে যখন একটা কর্মসূচিতে আপনি দেখছিলেন যে কিভাবে বিনা প্ররোচনায়, বিনা উস্কানিতে আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ এবং তাদের অন্যান্য যে অঙ্গ সংগঠন আছে প্লাস মূল দল, তারা যেভাবে
অ্যাটাক করছিল বিএনপির কর্মীদের, বিএনপির তো কোনো উপায় ছিল না। একটু তারা জিজ্ঞেস যে করি, শান্তিপূর্ণভাবে একটু সাপ্লিমেন্ট তাদের করি, যে সেটা হচ্ছে কথা যে সেটুকুই বলতে গেছিল। এটা কি এমন ভাবে এটা ইন্টারপ্রেট করা যায় না যে আপনারা যদি আপনার প্রতিপক্ষকে যেভাবে অভিযোগ করছেন যে তারা আপনাদের প্রভোক করছে, আপনারা প্রভোকড হচ্ছেন মনে হচ্ছে? দেখুন, যদি এবং আইন তার অংশ শৃঙ্খলা হিসেবে এমনও বলা হচ্ছে যে ইলেকশন কমিশনারদেরকেও একটু এক ধরনের ইন্টিমিডেশন বা ওভারঅল, মানে এই জিনিসগুলো কিসের ইঙ্গিতটা? মনে হচ্ছে যে বিএনপি নিজেরাই একটু অসহিষ্ণু হয়ে উঠছে শুরুতেই। একদম না। আপনি যদি পুরো সিনারিওটা একেবারে নিউট্রালি দেখেন, আপনি দেখবেন যে শুরুতে কিন্তু লাঠি তো দূরের কথা, বিএনপি কিন্তু মার খেয়েছে, বিএনপি জীবন দিয়েছে, কিন্তু ঠেলতে ঠেলতে যখন আপনি একটা মানুষকে দেয়ালের দিকে নিয়ে যাবেন তখন তো তার ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। আজকে যেই ছবিগুলো ভাইরাল হয়েছে, যেখানে আমি ঢাকা ইউনিভার্সিটির ঘটনার কথা বলছি, যেখানে ছাত্রলীগ ছাত্রদলকে কি বেধড়ক মার মেরেছে, এবং আগে কিন্তু তারা হেলমেট ব্যবহার করতো, আপনি নিশ্চয়ই মনে আছে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, বিশেষভাবে যে হেলমেটের প্রচলন শুরু হয়েছিল যাতে তাদের মুখ চেনা না যায়। এখন দেখলাম সাংবাদিকরা ছবি তুলছেন, একেবারে প্রফেশনাল ক্যামেরা, প্রফেশনাল সাংবাদিক যারা, তারা লাইন করে ছবি তুলছেন, দে ডোন্ট কেয়ার। তারা যেভাবে বেধড়ক মার মারছে যে আমাদের ছবি আসুক, সবাই দেখুক, কেউ কিছু করতে পারবে না। এই যে বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটা একই সঙ্গে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, একই সঙ্গে বিরোধী দলকে মেসেজ দেওয়া যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি, এদেশে আইনের শাসন নাই, বিচার নাই, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও রাখে না। আর আমাদের দুর্ভাগ্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা রাষ্ট্রীয় বাহিনী করতে পারিনি, এবং বিশেষ করে গত এক যুগে এটা পুরোপুরি দলীয় বাহিনীতে পরিণত হয়েছে। সেই কারণেই হয় আমরা দেখি হামলা করে ছাত্রলীগ যুবলীগ, আর না হলে হামলা করে পুলিশ লীগ। তো আমাদের তো এখন দুই ফ্রন্টেই আসলে আমাদের মোকাবেলা করতে হচ্ছে, ইটস ভেরি ডিফিকাল্ট। জনাব ফায়াজুল হক রাজু, মুখে বলছেন আপনারা যে আমরা গণতান্ত্রিক আন্দোলন রাইটসকে আমরা প্রোটেক্ট করতে চাই, সাংবিধানিক অধিকার প্রোটেক্ট করব, তারা তাদের আন্দোলন করবে, কিন্তু এগুলো রাজনীতির ভাষা যে আমরা এখানে বাধা দিব না, কিন্তু আইন শৃঙ্খলা বিরোধী কোনো কার্যক্রম করলে পুলিশও বসে থাকবে না, আমরাও আঙুল চুষবো না। তার মানে কি বাংলাদেশের যে ট্রেডিশনাল রাজনৈতিক ব্যবস্থা, মুখে আমরা একটা বলছি কিন্তু কাজে আবার অন্যটা করছি, এরকম কি একটা প্রতিফলন দেখা যাচ্ছে না? আপনাকে অসংখ্য ধন্যবাদ জয় ভাই, এবং আপনার সাথে এনটিভির অগণিত দর্শকদেরকে শুভেচ্ছা এবং সালাম। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এই যে পারস্পরিক আপনার শ্রদ্ধাবোধের যে জায়গা, সেটা তো অনেক আগেই নষ্ট হয়ে গেছে। সেই পুরনো কথা বললে অনেক তিক্ত কথা সামনে চলে আসবে, আমাকে সেই ঘুরে ফিরে 75 সালের দিকে যেতে হবে। আমি আজকে আসলে ওইভাবেই কথা বলতে চাচ্ছি না। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনের একটি সময় এসেছে, আপনি জানেন যে ওনাকে আমরা জন্মদিনে পড়ব। জি, সেই থেকে আমার বক্তব্যের শুরুতে আমি ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটা জিনিস তো জানি, রুমিন ফারহানা সুন্দরভাবে ওনার কথা বলেছেন ওনাদের মতো করে, দেয়ার ইজ নো প্রবলেম, ওটা বলতেই পারে। আমি যেটা বলতে চাই, ভুলে যান 75-এর ঘটনা। 21 বছর আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আশেপাশে যেতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ কি আপনার নিয়মতান্ত্রিক উপায়ে রাজনীতি করেনি? আওয়ামী লীগ কি আন্দোলন করেনি? আওয়ামী লীগ কি আপনার একটা বৈরী একটা পরিবেশে রাজনীতিটা করে তারপরে রাষ্ট্র ক্ষমতায় যায়নি? জনগণকে সঙ্গে নিয়েই আওয়ামী লীগ রাজনীতি করেছে, এবং সেই ক্ষেত্রে নেতাকর্মীরা এবং লিডারশিপের যে কোয়ালিটি, তার মাধ্যমে একটা জায়গায় আওয়ামী লীগকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যখন দেখেছি, যখন আমরা বিরোধী দলে ছিলাম, রাজপথে সকলকে এবং সারা দেশে ঐক্যবদ্ধ করে তারপরে কিন্তু একটা সুফল পেয়েছে, রাজনৈতিক যে সুফলটা বিজয়ের। এবং 21 বছর পর আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় গেছে, এবং এখানে অনেক চড়াই উত্তরায় অনেক কিছু আওয়ামী লীগকে তো ব্যাপক নির্যাতনের শিকার হতে হয়েছে। আপনি একদিকে বঙ্গবন্ধুর খুনিরা সারা দেশে ঘুরে বেড়াতো, তারা প্রকাশ্যে হুমকি দিত দলের যে প্রধান আমাদের ব্যক্তি অর্থাৎ সভানেত্রী শেখ হাসিনা, তাকে মেরে ফেলার জন্য, তার উপর প্রায় 19 বার আঘাত এসেছে তাকে জানে মেরে ফেলার জন্য। 21 আগস্টে নির্মমতা আছে আমাদের সমসাময়িক সময়। তো আমাকে তো অত 75 পর্যন্ত যাওয়ার দরকার নেই, আমাকে তো সমসাময়িক সময় দেখলে আপনি রাজনৈতিক হত্যাকাণ্ডের কথা বলেন, আপনি রাজনৈতিক পৈশাচিকতার কথা বলেন, বা হামলা মামলার কথা বলেন, আপনি শাহ এম এস কিবরিয়ার মতো একজন প্রাজ্ঞ নেতা যাকে সারা বিশ্বে মোটামুটি সম্মান করত তার ক্যারিয়ারের জন্য, তার নিজের বৈশিষ্ট্যের জন্য, তাকে মেরে ফেলা হলো দিনে দুপুরে। কারা মারলো? বিএনপির সময়, বিএনপি জামাতের রাজনীতির সময় রাষ্ট্র ক্ষমতা তারা ছিল, তারা জবাব বিচার তো আপনারা করবেন না বিচারের জিনিস আমি পরে আসছি, বলছি বিচারের কালচারে তো আমরাই গেলাম। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের থেকে শুরু যুদ্ধাপরাধের সবই তো আমরা করলাম, আমরা তো পর্যায়ক্রমে সবই করছি। ইটস নট দ্যাট বিচারের ব্যাপারটা আলাদা। আমি বলছি যে কি ঘটনাগুলো ঘটেছে হৃদয় বিদারক, রাজনীতির নামে রাজনৈতিক
প্রতিহিংসাপরায়ণতার নামে। তো আপনি আসনুল্লাহ মাস্টারের কথায় আসেন, ব্রাশ ফায়ার করে আপনি তাকে মেরে ফেললেন পিছন দেশে। আপনি কাজী আরিফের কথায় আসেন, জাসদের নেতা, তাকে মেরে ফেলা হয়েছে। একজন অত্যন্ত নাম করা, সেটা আমাদের দলীয় কেউ ছিলেন, মুক্তিযুদ্ধের একজন বড় একজন নেতা ছিলেন, তাকে সেভাবে মেরে ফেলা হয়েছে। তারপরে আপনার খুলনার মঞ্জুরুল সাহেবের কথা আসেন, পাবনায় যাবেন সেখানে একই অবস্থা, দিনাজপুরে। তো এরকম তো অনেক কিছু হয়েছে। আপনি শুধু ঢাকা শহরটাকে দেখছেন কেন? সারা বাংলাদেশে এরকম আওয়ামী লীগের উপর, কিন্তু আমি সাফাই করছি না, আমি এটা দিয়ে দায় সারার চেষ্টা করছি না যে এর মাধ্যমে এই আজকে যেই সাংঘর্ষিক অবস্থা আসছে, আমি বলার চেষ্টা করছি আপনাকে যদি কোনো অসুখের চিকিৎসা করতে হয়, ইউ হ্যাভ টু পিনপয়েন্ট দি কোর ইস্যু অফ দি ডিজিজ। আপনি কিন্তু সিমটম ট্রিটমেন্ট করলে হবে না। তা আজকে যদি আমরা সিমটম নিয়ে মাথা ঘামাই যে ঠিক আছে জ্বর হয়েছে প্যারাসিটামল দিতে, কেন জ্বর হলো না কেন জ্বর হলো এটা তো বুঝতে হবে। তো আজকে এটা এখন এই সেটাই আমি চাই বিএনপিরা সেটা বলুক। আজকে আমরা টকশো লাইভ করছি, এখানে তো কোনো কাটছাটের ব্যাপার নাই। ওরা বলুক যে কেন এই সাংঘর্ষিক অবস্থা, কেন এরকম একটা মনস্তাত্ত্বিক একটা অবস্থা সৃষ্টি হয়েছে, কেন এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে যে রাজনৈতিক সহমর্মিতা নাই, রাজনৈতিক যে ন্যূনতম শিষ্টাচার সেটি নাই। আপনি আজকে বিএনপির মির্জা ফখরুল সাহেব, ওনাদের মহাসচিব, সে একটা বক্তব্য রেখেছেন, খুব সোজাসাপটা হয়তো বলে ফেলেছেন, ভুলক্রমে হোক বা ভালোভাবেই হোক, যে কোনো চিন্তার থেকে উনি হয়তো একটা বলে ফেলেছেন। এবং এটা প্রথম আলোতে হেডলাইন হয়েছে আজকে যে আওয়ামী লীগ কেন ফ্রি ফেয়ার বা সুষ্ঠু ভোট বা নির্বাচন দিবে, তারা কি মরতে চায়, তারা কি মারা যেতে চায়, তাই তারা দিবে। তার মানে দেখেন কথার ভিতরে উত্তর রয়ে গেছে যে মানে পরিবেশটা এরকম তৈরি করা হচ্ছে যে যদি ক্ষমতার পরিবর্তন হয় একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে, একটি নির্বাচনের মাধ্যমে, তাহলে রাষ্ট্র ক্ষমতা চেঞ্জ হওয়া মাত্রই আওয়ামী লীগের উপর খড়গ নেমে আসবে এবং বড় একটা হত্যাযজ্ঞ হবে বাংলাদেশের। আবার একটা হত্যাযজ্ঞ দেখা যাবে, আবার একটা নারকীয়তা দেখা যাবে। তো এরকম একটা কালচারে মানে আপনি যখন আমাকে ডেসপারেট করবেন, হ্যাঁ, you will get desperate results, মানে একটা fear of retaliation আছে, desperate scenario আসবেই। আমি একটা পরিষ্কার কথা বলি, গত 24শে জুলাই এবং 14ই আগস্ট, আমি তারিখ দুটো একবার স্পেসিফিক করে বলছি, এই বছর 24শে জুলাই এবং 14ই আগস্ট প্রাইম মিনিস্টার খুব পরিষ্কার ভাষায় বলেছেন যারা আন্দোলন করতে চায় বিরোধী দল তাদেরকে আন্দোলন করতে দাও, তাদের কর্মসূচিতে যেন কোনো বাধা দেয়া না হয়, কোট আনকোট। তারা যদি গণভবনেও আসতে চায়, আই উইল রিসিভ দেম, আমি তাদেরকে চা অফার করব, তারা কি বলতে চায় সেটা আমরা শুনবো। এরপরে যখন আওয়ামী লীগের যুবলীগের পক্ষ থেকে বলা হয় যুবলীগ মাঠে থাকবে এবং প্রতিহত করবে, দ্য ওয়ার্ড দে ইউজ ইজ ভেরি সিগনিফিক্যান্ট, প্রতিহত। মানে আপনি শুরু থেকে এক ধরনের যুদ্ধাংদেহী ভাব, এক ধরনের মল্লযুদ্ধের আহ্বান আপনি করছেন আপনার প্রতিদ্বন্দ্বী দলকে। আমি প্রতিপক্ষ দল কখনো বলি না, কারণ প্রতিপক্ষ শব্দটা এক ধরনের হেট্রেড, এক ধরনের মানে যুদ্ধের দিকে ইঙ্গিত করে। আমি প্রতিদ্বন্দ্বী দল বলি। তো প্রতিদ্বন্দ্বী দলকে আপনি ইনভাইট করছেন আপনার সঙ্গে মল্লযুদ্ধে নামার জন্য, কারণ আপনি তাকে প্রতিহত করবেন, নাম্বার 1। নাম্বার 2, তার এই ইনস্ট্রাকশন যে তার নিজের দল মানে না, তার এই ইনস্ট্রাকশন যে তার নিজের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে না। ওনারা বলছেন যদি আক্রান্ত হই আমরা, আক্রান্ত হলে আমরা কি করণীয় সেটা নির্ধারণ করব। একটা জায়গা দেখান জহির ভাই, ইউ আর আ ভেরি সিনিয়র জার্নালিস্ট, আপনি আমাকে একটা উদাহরণ দেখান যেখানে বিএনপি নিজের থেকে গিয়ে আক্রমণ করেছে। এটা যদি আপনি একটা শিশুকেও বলেন, একটা পাগলকেও বলেন, তারাও বিশ্বাস করবে না। কারণ দীর্ঘ 16 বছর বিএনপি 17 বছর ক্ষমতার বাইরে, 15 বছর আওয়ামী লীগ টানা ক্ষমতায়, ভোট ছাড়া, ভোট নিয়ে যেভাবেই বলেন, বিতর্কিতভাবে, প্রশ্নবিদ্ধভাবে, যেভাবেই হোক, ম্যান্ডেট নিয়ে, ম্যান্ডেট ছাড়া তারা ক্ষমতায় আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিটা প্রতিষ্ঠানকে তারা কবজা করেছে। তারপরে যদি বলেন যে বিএনপি হামলা করেছে বা কেউ যদি এই কথা বলে, এটা তো কেউ বলবেন এটা হয়নি, তো এটা কোনো জায়গায় হয়নি। কিন্তু আমরা দেখতে পেলাম যে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে আওয়ামী লীগ গিয়ে সেখানে হামলা করলো, পুলিশ সেখানে হামলা করলো এবং একটারও বিচার হলো না। মানুষ তো আইওয়াশের জন্য একটা বিচার দেখানোর চেষ্টা করে, পুলিশকে দিয়ে একটা ইনভেস্টিগেশন হয় বা আদালত একটা ইনভেস্টিগেট করে। একটা ঘটনার ন্যূনতম কোনো বিচার হয়নি, ন্যূনতম কোনো তদন্তই হয়নি। বিচার তো পরের কথা, কারণ বিএনপির মামলাই নেওয়া হয়নি। আর এইসব ঘটনায় যেহেতু আহত এবং নিহত হয়েছে, সেই জায়গাগুলো তো ফৌজদারি অপরাধ, ফৌজদারি অপরাধের ক্ষেত্রে তো পুলিশের নিজস্বভাবেই মামলা করা উচিত ছিল। এবং সেই মামলা আমরা দেখলাম, হ্যাঁ হয়েছে, কিছু জায়গায় হয়েছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। 1, 2 হলো আওয়ামী লীগের আন্দোলনের বিষয়ে যদি রাজু ভাইকে আমি একটু মনে করাই, 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল সত্য, কিন্তু বাংলাদেশের মাটিতে লগি বৈঠার আন্দোলন, লগি বৈঠা দিয়ে মানুষ মারা, সেই মৃতদেহের উপরে দাঁড়ানো, নৃত্য করা, গান পাউডার দিয়ে মানুষ মারা শেরাটনের সামনে, আপনার অফিসগামী যাত্রীকে দিগম্বর করে দেওয়া,
এই ইতিহাস তো বাংলাদেশের রাজনীতিতে নিয়ে এসেছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগেরই সিনিয়র নেতাদের আমরা বলতে শুনি যখন তখন যে বিএনপি তো আন্দোলন জানেই না, আগুন সন্ত্রাস করেছেন। আগুন সন্ত্রাসের মধ্যে কি করে আওয়ামী লীগের একজন সিটিং এমপির পরিবহনে আগুন দেয়া, বিহঙ্গ পরিবহন স্পেসিফিক, এবং সেই জেলার সভাপতি একেবারে সংবাদ সম্মেলন করে বলেছে যে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য নিজের পরিবহনে নিজে আগুন দেন। অর্থাৎ এইজন প্রভোকেটর হিসেবে যে বিএনপির আন্দোলনের মধ্যে ঢুকে যাওয়া, এগুলো সব সেই সময় গণমাধ্যমে এসছে, তাদের যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নাম এসছে। এখন বাকি থাকে 15ই আগস্ট এবং 21শে আগস্ট। এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 15 এবং 21শে আগস্ট কালিমাময় অধ্যায়। 15ই আগস্ট তাদের দ্বারা সংঘটিত একটি ঘটনা এবং 21শে আগস্ট বিএনপির সময় হয়েছে, কিন্তু আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে কোনো সরকার নিজের কে অস্থিতিশীল করবার জন্য এই ঘটনা তার ঘটানোর কোনো কারণ নেই। কোনো সরকার চায় না নিজেকে নিজে অস্থিতিশীল করতে। যদি 21শে আগস্টের দায় বিএনপিকে নিতে হয়, তাহলে আমাদের পিলখানা হত্যাকাণ্ডের দায় তো আওয়ামী লীগকে নিতে হবে, কারণ আওয়ামী লীগের সময় হত্যাকাণ্ড হয়েছে। তো এইভাবে একটা সরকার ক্ষমতায় থাকা মানেই যে সেই ঘটনার দায় নেওয়া, সেটা তো হলো না। আর 2 হচ্ছে 15ই আগস্ট এবং 21শে আগস্ট বাংলাদেশের মাটিতে হয়েছে বলে আওয়ামী লীগ কি ব্ল্যাঙ্ক চেক পেয়ে গেছে একটার পর একটা নির্বাচন ভোটারবিহীনভাবে করার, এক আইনের শাসনকে না মানার, ন্যায় বিচার নিশ্চিত না করার, বিরোধী দলকে কোনো তার সাংবিধানিক যে অধিকারগুলো আছে সেগুলো এক্সারসাইজ করতে না দেওয়ার? আওয়ামী লীগকে অধিকার পেয়ে গেছে মানুষের বাক স্বাধীনতা হরণ করা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো কালা কানুন তৈরি করা, কিংবা বিভৎস দুর্নীতি করা। 15 বছর ক্ষমতায় আছেন, তার আগে 2 বছর আছে, এই সব কিছু মিলিয়ে আপনাদের তো দায়িত্ব এখন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড উল্লেখ করলে তো জাস্টিফাই হবে না যে অপোজিশনের জন্য স্পেস, তাদের সামনে একটা সুন্দর একটা নির্বাচনের প্রত্যাশা, সেগুলোর ব্যাপারে সরকার কি ভাবছে? শুনেন, এই যে বিডিআর এর কথা বললেন এইমাত্র, কিসের সঙ্গে কি পান্তা ভাতে ঘি, মানে আপনার ওখানে একটা মিউটিনি হয়েছিল, এবং এরকম ইতিহাস ঘাটলে আপনি দেখবেন যে অনেক জায়গায় কিন্তু এরকম যে রেজিমেন্টেড ফোর্স, সেনাবাহিনী হোক, বিডিআর হোক, অথবা এই ধরনের যারা রাইফেলস হোক, বা আপনার ওই যে আনসার বাহিনী, এইটা কিন্তু বিভিন্ন সময় হয়েছে, এবং তাতে দেখা যাচ্ছে এটার সঙ্গে অন্যরকম একটা ষড়যন্ত্র, সেটার সঙ্গে আপনি 21শে আগস্টকে আপনি কিন্তু সাফাই করতে পারেন না। ঘৃণ্য একটা রাজনৈতিক নরকীয় একটা হামলা, একটা হত্যাকাণ্ড 21শে আগস্ট, তার সঙ্গে আপনি বিডিআর মিটিং তো পুরো বিচার করে আওয়ামী লীগ দেখিয়ে দিয়েছে সরকার, এবং এটা সারা বিশ্ব দেখেছে। এটাতে আপনি তো অস্বীকার করতে পারবেন না যেটার ন্যায় বিচারের পথে আওয়ামী লীগ হাঁটেনি, এবং সকলকে সুযোগ দিয়েছে আত্মপক্ষ সমর্থনের। অর্থাৎ আওয়ামী লীগ একটা জিনিস করেছে, দেখেন বারে বারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বিচারের কাজে যখন আওয়ামী লীগ আসলো রাষ্ট্র ক্ষমতায়, নিয়মতান্ত্রিক পন্থায় কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বিচারের কাজে এনেছে, অর্থাৎ বিচারের ব্যবস্থাটা করেছে দেশের প্রচলিত আইনের ধারায় অব্যাহত রেখে। একইভাবে 21শে আগস্ট, অর্থাৎ সব সময় যে কিন্তু আওয়ামী লীগ কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল, এবং যার জন্য নিয়মতান্ত্রিক উপায় কিন্তু, এবং দেশের যে প্রচলিত আইনের ধারা, তার ধারার উপর ভিত্তি করে কিন্তু এই বিচার কার্যগুলোর কিন্তু রায় দেওয়া হচ্ছে বা বিচার কার্য সম্পন্ন করা হচ্ছে। এইখানে প্রতিহিংসার কোনো সুযোগই নেই। আপনি যদি সরকারের বিরোধী আন্দোলনের কথা বলে, অথবা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে এর নাম দিয়ে আপনি রাজপথে নেমে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে আপনি যদি পুলিশের উপর ওই যে গাজা উপত্যকায় যেভাবে আপনার দূর থেকে আপনার ইটা ছুঁড়ে বা আপনার বৃষ্টির মতো আপনারা মনে করেন যে এই যে পাথর ছুঁড়া হয়, তাতে করে কিন্তু আপনি প্রভোগ করেন। কিন্তু আপনি কেন এসব ইনস্টিগেট করেন? আপনি তো শান্তিপূর্ণ সমাবেশ করার কথা, আপনি কেন পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে যান? আপনি এই কাজটা কেন করেন? আপনি দেখেন যে ওই যে বিএনপির যে আগুন সন্ত্রাস বা বোমা সন্ত্রাস, প্রায় 90 দিনের যে আন্দোলন করেছিল তারা, সেই আপনি কি বললেন, রুবিন ফারহানা এখানে বললেন যে বিহঙ্গ বাসের কথা। হতেই পারে একটা ঘটনা বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের কেউ জড়িত ছিল, অতি উৎসাহী একজন ছিল। আচ্ছা, সারা দেশে ডাক দিলেন আপনারা আন্দোলনের, বিএনপির নেত্রী খালেদা জিয়া দিলেন আন্দোলনের ডাক সরকারকে পতন করানোর জন্য, আর আওয়ামী লীগ দায়িত্ব নিল সরকারকে পতন ত্বরান্বিত করার জন্য, ওটাকে সাকসেসফুল করে দেওয়ার জন্য। এটা কি মানুষ বিএনপিকে বদনাম করার জন্য? আচ্ছা, আমি কথা বলি নাই, আমি বলি এটা কি মানুষ বিশ্বাস করে? এটা কি বিশ্বাসযোগ্য? এটা কি সেলেবল? এটা কি বিশ্বাসযোগ্য? এটা নো, ইট ইজ নট সেলেবল, বিকজ আপনি আন্দোলনের ডাক দিয়েছিলেন, এবং আমরা দেখেছি যে সেই আন্দোলন আপনারা বন্ধও করেন নাই, কোনোদিন আপনারা ঘোষণা দেন না যে আন্দোলন কি চলছে না বন্ধ হয়ে গেছে। এই সমস্ত কিছু দায়কে তার একটা নিরূপণের চমৎকার উপায় হচ্ছে এই ঘটনায় সুবিধাটা কে পাচ্ছে, বেনিফিশিয়ারিটাকে। আমাদের এই আন্দোলনের মূল বেনিফিশিয়ারি বিএনপি, যে কারণে তারা এখন পর্যন্ত
যে কোনো মামলায় অজ্ঞাতনামা রেখে বিএনপিকে ওই আগুন সন্ত্রাসের নাম দিয়ে ঢুকিয়ে দিতে পারে। বিএনপি একটা কর্মসূচি ডাকলে তারা আগুন সন্ত্রাসের নাম দিয়ে সেটাকে বন্ধ করার চেষ্টা করে। যে কোনো একটা গণতন্ত্র আমরা এটা করিনি, এটা আপনাদের করা, এবং সেই সময় পত্রিকা ঘাটেন আমি তারিখ দিয়ে তারিখ দিয়ে আচ্ছা আমি শেষ করি। আচ্ছা লেটস নট পেপার লিডিং আচ্ছা আইদার ইউ স্পিক অর আই স্পিক না বিকজ আই ওয়াজ স্পিকিং আপনি তো আমার ফ্লোর নিয়ে নিলেন। আপনি তো ভুল বলছেন। না আমি ভুল বলছি, ইউ উইল স্পিক ইন ইউর when you get your floor। আপনি যোগ করতে চাচ্ছিলেন? যোগ করতে চাচ্ছিলাম কি যে মানে আমি একটু ব্রডার পার্সপেক্টিভে জহির ভাই কথা বলতে চাচ্ছিলাম। হয়তো রুমিন ফারহানা এটাকে মানবেন কিনা মানবে না, বা বিএনপির নেতাকর্মীরা বুঝবে কিনা বুঝবে না। আমি যেটা বলার চেষ্টা করছি যে সাংঘর্ষিক যে একটা রাজনৈতিক একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে বা আমাদের ভিতরে আছে, এটি অনেক দিন থেকে, এটি নতুন কিছু না। আর সবচেয়ে বড় কথা, আপনি আওয়ামী লীগ লগি বৈঠনে রাজনীতি যে করেছিল বা যেই ইয়েটা করেছিল, প্রোগ্রামটা করেছিল, দ্যাট ওয়াজ এ সিম্বলিক, অর্থাৎ সেটা ছিল আপনার একটা প্রতীকী আন্দোলন। আর আপনি তো হরহামেশাই লাঠিসোঁটা নিয়ে আসছেন এখন, মানে ইলেকশন পরে আছে এখন থেকে 14-15 মাস পরে। একটা কথা বলি আমি দর্শকদের উদ্দেশ্যে বিনয়ের সঙ্গে, সেটা কি অনেক দর্শক দেখছেন, আপনাদের তো অনেক অগণিত দর্শক। আমি যে জিনিসটি বলতে চাই যে দেখেন, করোনাময় পরিস্থিতিতে আমরা বিশ্বে প্রায় 2-2.5 বছর কাজের সুযোগ হারিয়েছি। মানুষের জান মাল, আপনার অসুখ বিসুখ, অর্থনীতির বিপর্যয়কর অবস্থা দেশে দেশে, বাংলাদেশে, সব জায়গায়। আমরা হয়তো পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে উঠে এখনও টিকে আছি বা বেঁচে গেছি কিছুটা হলেও ক্ষয়ক্ষতির দিক থেকে, কিন্তু বৈশ্বিক যে একটা বিপর্যয়কর অবস্থা করোনার কারণে এবং পরবর্তীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে, এই সমস্ত কিছু আমাদেরকে একটা সত্যিকার অর্থেই একটা বিপর্যয়কর পরিস্থিতিতে ফেলেছে। আমরা কোনোরকমভাবে সামাল দিচ্ছি। এই সময় আপনারা যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের নাম দিয়ে, বা এটা বেড়েছে, অফকোর্স এটা বেড়েছে, এটার একটা ব্যাখ্যাও তো সরকার থেকে দেওয়া হয়েছে, মানুষও বুঝে। মানুষ তো আর মনে করেন, সকলে তো আর মনে করেন যে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না, কিন্তু খোঁজ খবর সকলে রাখে। বিশ্বে কি হচ্ছে আজকে ইন্টারনেটে আপনি মোবাইল টিপ দিলে আপনি দেখে ফেলতে পারছেন যে ইন্টারন্যাশনাল প্রাইস কি। না, পয়েন্টটা হচ্ছে এটা যে আপনি এরকম একটা পরিস্থিতিতে, একটা সংকটময় অবস্থায় এখন আমরা আছি, এবং এরপরে কি ভবিষ্যৎ গ্লোবাল ইকোনমি বা বৈশ্বিক অর্থনীতির পরিস্থিতি কোন দিকে যাবে, বিরোধী দল কেওস করতেছে। এই সময় এমন একটা কেওস করছে যেটা মানে অত্যন্ত মানে আপনার অবিশ্বাসযোগ্য আমার কাছে। কারণ কি, আপনি যদি শান্তিপূর্ণ সত্যিকার অর্থে ওরকম স্টেজ কিছু করেন যেটা আপনার কোনো সাংঘর্ষিক অবস্থার দিকে যাবে না বা উস্কানিমূলক কিছু হবে না, আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে উস্কানিমূলক কার্যক্রমের মাধ্যমে ইট পাটকেল নিক্ষেপ করা। এক মিনিট বলবে, তারপরে আমি অন্য একটা প্রসঙ্গে যাব। মোমবাতি প্রজ্বলনের যে শান্তিপূর্ণ কর্মসূচি আর কি হতে পারে? বনানীতে মোমবাতি প্রজ্বলনের যে কর্মসূচি আমাদের ছিল, যেখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে বেধড়ক মারপিট করা হয়েছে, এমনকি আমাদের দলের সিনিয়র স্ট্যান্ডিং কমিটির মেম্বার, বর্ষিয়ার নেত্রী স্ট্যান্ডিং কমিটির যিনি মেম্বার, তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, এটা তো গণমাধ্যমে এসছে, সবাই দেখেছে। তো এরপরে যদি আপনি বলেন যে বিএনপি উস্কানি দিয়েছে বা বিএনপি যুদ্ধাঙ্গদেহী ভাবে গেছে, এটা তো মানুষ বিশ্বাস করবে না। দেখুন, অনেক বছর ক্ষমতায় থাকলে না এক ধরনের রঙিন চশমা চোখে উঠে যায়, তখন না বাস্তবতা আর দেখা যায় না, বাস্তবতার সাথে আর শেষ করি, বাস্তবতার সাথে আর সম্পর্ক থাকে না। না হলে প্রতিদিন গণমাধ্যমে রিপোর্ট আসার পরে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে যাওয়ার পরে, ভাইরাল হবার পরে, নিউজ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে আসবার পরে কি করে তারা বলে যে বিএনপি উস্কানি দিয়েছে? আর নতুন বলতে চাচ্ছে যে বিরোধী দলের উপরে সবসময় সরকারের এক ধরনের দমনমূলক নীতি বাংলাদেশে ছিল। এই জায়গায় আপনাকে একটু পজ দিব। আসলে আজকে উনি উল্লেখ করেছেন শুরুতেই যে অনারেবল প্রাইম মিনিস্টার আজকে জন্মদিন, 1947 সালের 28শে সেপ্টেম্বর উনি জন্মগ্রহণ করেছিলেন। আজকে ওনার 75 বছর পূর্ণ হলো, 76 বছরের যাত্রা। আমরা ওনাকে শুভেচ্ছা জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার সহকর্মী নজরানা চৌধুরী একটি রিপোর্ট করেছেন ওনার জন্মদিনে, যেটা আমার খবরে প্রচার হবে। আমরা এই সুযোগে একটু ওনার জন্মদিনের শুভেচ্ছা স্মারক হিসেবে আমরা রিপোর্টটি একটু দেখতে চাই। শেখ হাসিনা বাংলাদেশের 4 বারের প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে গত 4 দশক ধরে নেতৃত্ব দিচ্ছেন। বঙ্গবন্ধুর পরে বাংলাদেশের নেতা হিসেবে শুধু শেখ হাসিনার নামই বিশ্বে পরিচিতি লাভ করেছে। যুদ্ধ চাই না, শান্তি চাই, মানব কল্যাণ চাই, মানুষের অর্থনৈতিক উন্নতি চাই। 1947 সালের 28 সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেসার ঘর আলো করে এসেছিলেন তাদের বড় সন্তান হাসু।
সেখানকারই এক পাঠশালায় প্রাথমিক শিক্ষা শেষে ঢাকার আজিমপুর গার্লস স্কুল এবং বদরুন্নেসা কলেজে লেখাপড়া করেন তিনি। নির্বাচিত হন কলেজ ছাত্র সংসদের ভিপি হিসেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যয়নকালে ছাত্রলীগের নেত্রী হিসেবে ৬৬-র ৬ দফা এবং ৬৯-এর গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু কন্যা। যতবারই হত্যা করো জন্মাবো আবার, দারুণ সূর্য হব, লিখব নতুন ইতিহাস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার স্বামী ছিলেন দেশের বরেণ্য পরমাণু বিজ্ঞানী ডক্টর এম ওয়াজেদ মিয়া। স্বামী এবং 2 সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়ে রাজনীতি ছেড়ে একেবারে সংসারী হয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু ৭৫-এর হত্যাকাণ্ড তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সে সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা। সেখান থেকে 6 বছরের নির্বাসিত জীবন শেষে 81 সালে দেশে ফেরেন আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে। দলকে পুনর্জীবন দান করেন তিনি। ফলশ্রুতিতে দীর্ঘ 21 বছর পর 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আওয়ামী লীগ। তার নিজস্ব রুমটা বড় বেশি এলোমেলো থাকতো, ফলে ওই রুমটার নামই দেওয়া হয়েছিল আলসে ঘর, যে এখানকার আলসে বাসিন্দা এখানটা থাকে। সেই আলসে লোকটি আজকে কোথায় চলে গেছে। শুধু তার সেই নিজের ছোট্ট ঘর না, কিন্তু গোটা দেশটা কিন্তু তার হাতে গুছিয়ে চলেছে এবং আমাদের সবাইকে নিয়েই গুছিয়ে চলেছে। তো এইসব জিনিস আমাকে মাঝে সাঝে সত্যি অবাক হয় যে আমরা পাশাপাশি বাড়িতে থেকে, বাসায় থেকে আমরা বড় হয়েছি, কিন্তু আজকে সে কোথায়। দেশে ফেরার পর থেকেই শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে বহুবার। 2004 সালের ভয়াবহ গ্রেনেড হামলায় কোনো মতে বেঁচে যান তিনি। 2009 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার পর তার নেতৃত্বেই বিগত 1 যুগেরও বেশি সময়ে দেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছেন। অসাধারণ জেদ আর একাগ্রতায় নিজস্ব অর্থায়নে নির্মাণ করেছেন পদ্মা সেতু। উনি এখানে থামবেন না, এদের আরও উন্নত জীবন দেওয়ার জন্য তিনি নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন। উনি সেই কবিতাটা বলেন প্রায়, মাইলস টু গো বিফোর আই স্লিপ। নেতা হিসাবে তার যে কর্তব্য, দেশের মানুষের যে প্রত্যাশা এবং প্রাপ্তি, জাতি তার কাছ থেকে প্রত্যাশাও করে এবং উনিও কর্তব্য হিসাবে সেটা দিতে, তার শ্রম দেওয়ার জন্য চেষ্টার কোনো ত্রুটি করেন না। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থাগুলোও শেখ হাসিনার নেতৃত্ব গুণের প্রশংসা করছে। যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছি। উনি যুক্তরাষ্ট্রে আছেন, জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দিয়েছেন। এই মুহূর্তে ওয়াশিংটনে আছেন, তিনি দেশে ফিরবেন 3 তারিখে। আমরা আজ এই প্রসঙ্গে ছিলাম, আপনি আলাপ করছিলেন যে সহিংসতার ক্ষেত্রে বিএনপির রেসপন্সিবিলিটি এবং ক্যাওস তৈরি করার ক্ষেত্রে তারা অনেক বেশি দায়িত্বশীল আচরণ করছে না, এই অভিযোগটি বারবার করা হচ্ছে সরকারি দল থেকে। এই অভিযোগটি সর্বৈব মিথ্যা। রাজু ভাই যেটা বলছিলেন যে যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন, বাংলাদেশের রাজনীতির যে চরিত্র, তাতে সরকারে যারা থাকে তারা বিরোধী দলের উপর কিছুটা হলেও চড়াও আচরণ করে। যেই জিনিসটি নতুন, সেটা হচ্ছে কিছু নতুন ফেনোমেনা যুক্ত হয়েছে এখানে। গুম ফর এক্সাম্পল, এটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ছিল না। আমার বাবা প্রয়াত পিতা অলিয়াহাদ সাহেব তো দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তার জীবনের দীর্ঘ 19 বছর তিনি কারাগারে কাটিয়েছেন। তার একটা বড় সময় কিন্তু আমার জন্মের পর এরশাদ সাহেবের শাসনামল, সেই সময় তিনি অহরহ কারাগারে গেছেন। 2 মাস, 5 মাস, 1 বছর থেকেছেন, আবার ফিরে এসছেন। বাবা নাই হয়ে যাবে এই ভয় কোনোদিন আমার মনে ছিল না, বা আমাদের পরিবারে কখনো মনে হয়নি যে অলিয়াদ সাহেবকে গুম করে ফেলা হবে। কিন্তু গুম এখন আমাদের রাজনীতির একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। আমাদের ইলিয়াস আলী, চৌধুরী আলম, হিরু, পারভেজ, অসংখ্য নেতাকর্মী, 600-র উপরে নেতাকর্মীকে আমরা গুমের শিকার হয়েছে। মায়ের ডাক বলে একটা সংগঠন, আপনি জানেন যে তারা প্রতি বছর প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে, প্রতি বছর তারা চোখের পানি ফেলে। জাতিসংঘ থেকে
বারবার গুমের বিষয়ে সরকারকে প্রশ্ন করা হয়, বলা হয় নিরপেক্ষ কমিশন দিয়ে একটা তদন্ত করানোর জন্য, যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনবার জন্য, তার কোনোটাই কিন্তু সরকার করেনি। এবং বারবার সরকারের, ভদ্রলোকের এক কথা বলে একটা কথা আছে না জহির ভাই, সরকারের বারবারই আমরা একই কথা শুনি যে হয় তারা পারিবারিক কলহের কারণে পরকীয়ায় জড়িয়ে ঘর ছেড়েছে, অথবা তারা ব্যবসায় লস করেছে তাই ঘর ছেড়েছে, অথবা এখন নতুন আরেকটা কারণ তারা জাতিসংঘকে দেখিয়েছে, সেটা হচ্ছে রাজনৈতিক মামলা বা রাজনৈতিক কোনো কর্মকাণ্ড তারা করেছেন যে কারণে ভয়ে তারা লাপাত্তা হয়ে গেছে। কিন্তু একটা সুষ্ঠু তদন্ত করা এবং যারা এর জন্য দায়ী তাদেরকে বিচার করা, সেই দিকে সরকার নেই। এই কারণেই, কারণ দ্য স্টেট ইটসেলফ ইজ রেসপন্সিবল ফর দিস অ্যাবডাকশন। রাষ্ট্র নিজেই এই ধরনের গুমের জন্য দায়ী, কারণ আমরা আয়নাঘর বলে একটা রিপোর্ট সম্প্রতি দেখেছি, বিদেশি গণমাধ্যমে প্রচারিত হয়েছে আয়নাঘর, এবং সেই ব্যাপারে সরকার এখনো কোনো কিন্তু পরিষ্কার করেনি তাদের অবস্থান। একই সঙ্গে বিচার বহির্ভূত হত্যা আরেকটা ফেনোমেনা, যেটা অতীতে আমরা এভাবে দেখিনি। আপনার একরামুলের কথা নিশ্চয়ই মনে আছে, একরামুলের সেই ছোট্ট বাচ্চার কথা, আম্বা কান্না করতেছো যে, কাঁদছো কেন বাবা তুমি, সেই ঘটনায় একরামুলের পরিবার একটা মামলা পর্যন্ত এখনো করতে পারেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওই পরিবারের সঙ্গে যোগাযোগের কারণেই আমি দায়িত্ব নিয়ে বলছি যে তারা একটা মামলা পর্যন্ত করতে পারেনি। একটা দেশের আইনের শাসন বা বিচার ব্যবস্থার অবস্থা কোথায় গিয়ে দাঁড়ালে, একটা রাষ্ট্রের কাঠামো কিভাবে ভেঙে পড়লে এরকম অবস্থা তৈরি হয়। আমি একটু প্রশ্ন করতে চাই, ইউনিভার্সিটিতে আসতে চাই। ঢাকা ইউনিভার্সিটিতে হঠাৎ করে ছাত্র দলের কি কর্মসূচি বা কেন তারা এটাও কি এক ধরনের প্রভোকেশন কিনা, যে তোমরা ইউনিভার্সিটির মতো চলছে, ক্লাস হচ্ছে, একদম না, তারা ভিসির সঙ্গে দেখা করতে যাওয়ার প্রোগ্রাম ছিল। আপনি আমাকে বলেন, আজকে যে ছবিগুলো ভাইরাল হয়েছে, আপনি তো গণমাধ্যমের সঙ্গে সরাসরি যুক্ত, আমরা যারা গণমাধ্যমের সঙ্গে যুক্ত না, আমরা তো গণমাধ্যম, প্রথম আলো, মানব জমিন, আপনাদের ফুটেজ, সবগুলো ছবি আমরা দেখেছি। একেবারে নিরস্ত্র অবস্থায়, একেবারে শান্তিপূর্ণভাবে তারা ভাইস চ্যান্সেলরের সঙ্গে দেখা করতে যাবে, সেইখানে তাদের উপরে যেভাবে ছাত্রলীগ যুবলীগ ঝাঁপিয়ে পড়েছে। এবং আমার কাছে অবাক লাগে কত নির্লজ্জ বিশ্ববিদ্যালয় প্রশাসন, যারা একটা টু শব্দ বিশ্ববিদ্যালয় চত্বরে, বিশ্ববিদ্যালয় এলাকাটা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ন্ত্রণে, তারা একটা টু শব্দ করা সাহস পায়। ঠিক যেরকম ইডেন কলেজে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মেয়েদের নগ্ন ছবি তুলে সেটা নিয়ে ব্যবসা করা, সেটা নিয়ে ভয় ভীতি দেখানো, সেটা নিয়ে টাকা তোলার, এইরকম ভয়ঙ্কর বিভৎস অভিযোগ ইডেন কলেজের ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগের সহসভাপতি এবং তার যে অনুসারীরা, তারা করার পরেও ইডেন কলেজ কর্তৃপক্ষ একটা আওয়াজ করে নাই। ইডেন কলেজের প্রিন্সিপাল ফোন ধরে নাই, কোনো কমেন্ট করে নাই। ইডেন কলেজে হলের যেই চার্জে আছেন, ইনচার্জ, হল ইনচার্জ, তিনিও ফোন ধরেন নাই, তিনিও কোনো কথা বলেন নাই। আমাদের দেশে আসলে এখন না প্রতিষ্ঠানগুলো ভাঙতে ভাঙতে এমন অবস্থায় গেছে জহির ভাই, যে একজন শিক্ষক বা একজন ভিসি যে ন্যূনতম মেরুদণ্ড এবং আত্মসম্মান বোধ থাকার কথা, সেটাও এখন আর দেখা যায় না। পুলিশ তো নষ্ট হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নষ্ট হয়েছে, এবং মাছের তো পচনটা শুরু হয় মাথা থেকে। আমাদের রাজনৈতিক অবস্থারও কিন্তু তাই। দলের শীর্ষ পর্যায় থেকে যখন এই ধরনের পচন শুরু হয়, তখন প্রতিটা স্টেপে 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 আপনি কিন্তু সেই পচনের পদধ্বনিটা শুনতে পাবেন, এবং এখন তাই হয়েছে। না হলে বিশ্ববিদ্যালয়ের ভিতরে এরকম বেধড়ক মারপিট, এরকম রক্তাক্ত করার পরে আমাদের ছাত্রদলের কর্মীদেরকে একটা কোনো টুর শব্দ বিশ্ববিদ্যালয় প্রশাসন করেনি। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, এখনো পর্যন্ত কোনো রকম কোনো ব্যবস্থা কোনো তরফ থেকে নেওয়া হয়নি। আমি যেটা বলতে চাই, দেখেন এইসব তো খুবই ন্যাক্কারজনক অবশ্যই, এবং এই যে ছাত্রদের দুইটা দলের ভিতরে যে সাংঘর্ষিক অবস্থা হচ্ছে, যদি ঘোষণা দিয়ে আপনি আগের থেকেই যান, এটা যদি ছড়িয়ে পড়ে আরেকটি ছাত্র সংগঠনের কাছে, যারা তার প্রতিদ্বন্দ্বী গ্রুপ, প্রতিপক্ষ না হোক, প্রতিদ্বন্দ্বী গ্রুপ, সেখানে কি বলা হচ্ছে যে ক্যাম্পাস দখল করার জন্য আরেকটি গ্রুপ আজকে আসবে, এরকম যদি ঘোষণা আসে, খুবই ক্ষুদ্র আকারেও যদি হয়, এটা কিন্তু একটা স্কেলেশন। কিন্তু স্কেলেশন মানে আপনি ঘোষণা দিয়ে আমার বাড়ির দিকে রওনা হচ্ছেন ডাকাতির উদ্দেশ্যে, এইসব কিন্তু সুস্থ রাজনীতির কোনো পরিচয় বহন করে না ইন দ্য ফার্স্ট প্লেস। তারপরে আমি এটার প্রতিবাদ করি, যদি কেউ এরকম কিছু করে থাকে, সেটা নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটাকে দেখবে, এটা দেখভাল করবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি তো বলছেন যে উনি তেমন জানেনই না কিছু। না, উনি যদি না জানেন, উনি ভিসি সাহেব ছাড়াও তো আরো অন্যান্য কর্তৃপক্ষের তো অনেক অনেক লোকজন সেখানে আছে, আরো অনেক বড় বড় আপনার শিক্ষাবিদরা আছেন সেখানে, শিক্ষকরা আছেন, তারা দেখবেন। এবং এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে, এবং এইসব টানাপোড়েনের ব্যাপারে কর্তৃপক্ষের নাকি কিছুই করণীয় নাই। না, এইসব কথা বলতে হবে না। আসলে মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে
এইসব বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের লেখাপড়ার বা আমাদের উচ্চ শিক্ষার সবচেয়ে বড় জায়গা। সেই জায়গায় সর্বপ্রথম কারা কুরুক্ষেত্র করেছে, কারা কলুষিত করেছে পরিবেশ শিক্ষার বছরের পর বছর ধরে, সে এক বড় ইতিহাস। সেটা বলতে গেলে আজকে অনেক তিক্ততা চলে আসবে, আমি সেগুলোতে যেতে চাই না। এই যে বিএনপির প্রতিষ্ঠাতার থেকে শুরু করে তারা ছাত্র দল তৈরি করে তাদের হাতে কলমের বদলে অস্ত্র তুলে দেওয়া, হলগুলাকে দখল করা, হ্যাঁ এরশাদ বিরোধী আন্দোলন করতে হয়েছে, কিন্তু এইসব হলগুলা ছিল একটা আর্মিদের ক্যাম্পের মতো আর কি, আপনার বড় বড় আপনার ক্যাম্প হয়ে গিয়েছিল এগুলা। তো এই কালচারটা যে তখন থেকে শুরু, এটা কিন্তু কখনো এটা কারেকশনের পথে যায় নাই। আমি কেন কথাগুলো বললাম, আপনি একটা ভুল করলেন, সেটা কারেকশনের পথে কিন্তু হাঁটতে হবে। সেই জায়গাটা কিন্তু কখনো বিএনপির এই কাজগুলোর পরে আর কিন্তু বলা হচ্ছে যে সরকার এত দীর্ঘ সময় ক্ষমতা থাকার পরে একটা গভর্নেন্স কালচার, একটা পলিটিক্যাল প্রসেস, এগুলো তো না অনেক কিছু তো ভুল ত্রুটি আছেই। আমি তো এটাকে সাফাই করছি না যে একদম সবকিছু আপনার ধোয়া তুলসী পাতা, এটা তো না ব্যাপারটা। পরিবেশগত একটা সমস্যা আছে আমাদের রাজনীতিতে, এর আবহে পড়ে অনেক কিছু এখানে ভুলভাল হয়ে যাচ্ছে। এটা থেকে কারেকশনের উপায় হচ্ছে একটা রিকনসিলিয়েশনের জায়গা তৈরি করা, একটা সহমর্মিতার জায়গা তৈরি করা। আমি শেষ করে, আপনি কথাই বলতে দেন না কিন্তু দৈর ভাই। বিষয়টা অনেকটা এরকম যে মানুষ তারা ভুল বুঝবে, তো দর্শকরা যারা আছে তারা ভুল বুঝবে, তারা তো শুনে নিরপেক্ষ থাকে বেশিরভাগ সময়। বেশিরভাগ দর্শক কিন্তু রাজনীতিতে সচেতন, কিন্তু দলীয়ভাবে অনেকেই নিরপেক্ষ। তাদের বোঝার জন্য এই জিনিসটা বোঝা উচিত যে আমাদের এই যে ইস্যুগুলা, এসবের যে কোর জায়গা অর্থাৎ যে মূল জায়গা, সেখানে অ্যাড্রেস না করলে আপনার আজকে ছাত্রদল মার খেয়েছে, কালকে ছাত্রলীগ মার খাবে, ছাত্রলীগের কোনো নাম নিশানাও থাকবে না 5 বছর পরে, এরকম অবস্থা করে ফেলবে। সেটা তো তাদের মহাসচিবই বলে দিয়েছে। বিএনপি যে হুঙ্কার দিচ্ছে, আপনি যদি প্রত্যেকটা প্রোগ্রাম দেখেন, কোথায় চাল ডালের তেলের দাম, নুনের দাম কমানোর কথা, গ্যাসের দাম কমানোর কথা, সেটা তো একটা নাম কাওয়াজতে আসছে। আসল কথা কি বলে, শেখ হাসিনা তুই কবে যাবি, দিস ইজ হাউ দে স্পিক, দিস ইজ হাউ দে গিভ দেয়ার স্পিচেস। তাহলে আপনি তখন আপনি তো বুঝেন তো আপনি এই জিনিসটা। তারপরে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো খুঁজে পাওয়া যাবে না, লাশ কোথায় দাফন করবে সেই জায়গাও থাকবে না। এসব যখন হুঙ্কার আকারে আসে, তার বিপরীতে আপনি কি আশা করতে পারেন? আমি দর্শকদের উদ্দেশ্যে এই প্রশ্নটি রেখে দিতে চাই যে এরকম পরিস্থিতি যদি আপনি ক্রিয়েট করে ফেলেন, এরকম একটা আবহাওয়া তৈরি হয়, তাহলে হবে কি, রাজনীতির ভাষা, রাজনীতির শিষ্টাচার, ন্যূনতম সহমর্মিতার জায়গা যখন সেখানে শেষ হয়ে যায়, তখন কিন্তু সংঘর্ষ অনিবার্য। এখন এই সংঘর্ষের আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে 15 বছর, 14 বছর, 1 বছর, যেটাই হোক, টোটাল দায় ভার কেন আওয়ামী লীগের উপর আসতে হবে? ওয়াই শুড ইউ নট গিভ রেসপন্সিবিলিটি অর রেন্ডার রেসপন্সিবিলিটি? এটা কেমন কথা? আপনাদের তো দায়িত্ব আছে। দীর্ঘ সময় তো জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে পেয়েছে আওয়ামী লীগ, সুতরাং কুসুম কুসুম মিষ্টি মিষ্টি বিরোধিতা আর সব ব্যাপারে সমর্থন এবং প্রশংসা, এটাতে তাদের একটা অভ্যস্ততা তৈরি হয়েছে। সংসদে আমি লক্ষ্য করেছি, যখন আমরা সত্যিকারের সমালোচনা করতে যাই, সরকারের ভুল ত্রুটির দিকে আঙুল তুলি, তখন সরকারের তরফে বলা একটু কি প্রশংসা করা যায় না, আমাদের ভালো দিক কি কিছুই নাই? অর্থাৎ এই যে জাতীয় পার্টির সঙ্গে দীর্ঘ সময় বিরোধী দল সরকারি দল একটা খেলা পাতানো খেলা চলেছে, তার মানে অনিবার্য পরিণতি হয়েছে যে সত্যিকারের বিরোধী দলকে হ্যান্ডেল করবার মতন সাহস, যোগ্যতা কোনোটাই এখন আর আওয়ামী লীগের নাই। দেখুন, বলছিল যে হলগুলোকে নাকি টর্চার ক্যাম্প করা হয়েছিল বিএনপির সময়। একটু আবরারের কথাটা মনে করে দেখি তো, চারপাশে তাকানোর দরকার নাই। আর খুব বেশি সনি হত্যাকাণ্ড আবরারের মতো ঠান্ডা মাথায় পিটিয়ে হত্যাকাণ্ড নয়। আমি শেষ করি, আমি শেষ করি। যেইভাবে আবরারকে স্ট্যাম্প দিয়ে ভেঙে, আমি শেষ করি, কেন আবরারের ব্যাপারে আপনি কথা বলতে দিতে চাচ্ছেন না কেন? আপনি অনেকক্ষণ বলেছেন, আমি একটা কথা বলিনি, আপনি অনেকক্ষণ বলেছেন। আবরারকে যেভাবে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে মারা হয়েছে, এরকম টর্চার সেলের কথা হলে 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 এখন প্রচলিত, এবং প্রতিটা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাত্রলীগ, সেটা মহিলা মানে মেয়েদের হল হোক ছেলেদের হল হোক, ছাত্রলীগের একচ্ছত্র দখলে থাকে। হলে সিট পাওয়া থেকে শুরু করে, সেই সিটে থাকা থেকে শুরু করে, খাওয়া থেকে শুরু করে, আপনার মানে এভরিথিং ছাত্রলীগ যেভাবে নিয়ন্ত্রণ করতে চায় সেভাবে হয়। সনি তো একটা ভুল বোঝা, একটা মানে গোলাগুলির মাঝখানে পড়ে গিয়ে সনি হত্যা হয়েছিল, এবং সনি হত্যার যারা দায়ী ছিল, সনি হত্যার জন্য যারা দায়ী ছিল তাদেরকে বিচারের আওতায় বিএনপি এনেছে, একটা হত্যাকাণ্ডের কথা। এখন তো হলে হত্যা
হত্যাকাণ্ড হয়, হলে হলে টর্চার হয়, হলে হলে টর্চার সেল করা হয়, এবং সাধারণ ছাত্রছাত্রী যারা কোনো দলের সঙ্গে যুক্ত নয়, আমি শেষ করি, যারা কোনো দলের সঙ্গে যুক্ত নয় এবং যারা কোনো দলের লেজুর বৃত্তিও করতে চায় না, যারা নিরপেক্ষভাবে শুধু পড়াশোনাটা করতে এসছে, তারাও যদি ছাত্রলীগের সঙ্গে যুক্ত না হয়, ছাত্রলীগকে চাঁদা না দেয়, ছাত্রলীগের বখরা না দেয়, ছাত্রলীগের মিটিং মিছিলে না যায়, এবং ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের যেসব অন্যায্য দাবি আছে, যেসব অসভ্য দাবি আছে, যেসব অশালীন দাবি আছে, সেগুলো ফুলফিল না করে তারা হলে জায়গা পায় না। আমি অবাক হয়ে যাই, ইডেনে যখন এই বিভৎস, আমরা মারামারি চুলাচুলি নিয়ে ব্যস্ত, তার চেয়ে অনেক বড় বিভৎস কাণ্ড হচ্ছে তাদের মানে আপত্তিজনক ছবি তোলা, সেটা নিয়ে ব্ল্যাকমেইল করা। সেই ব্যাপারে ইডেন কলেজের কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? সরকার কেন চুপ আছে? শেষ করছি আজকে। আপনি থামেন, সরকার কেন চুপ আছে? পুলিশ প্রশাসন কেন চুপ আছে? আমাদের রাষ্ট্র ক্ষমতায় জান না, এখন যদি এভাবে কথা বলেন তাহলে রাষ্ট্র ক্ষমতায় তো 15 বছর ধরে আপনারা আছেন, বিনা ভোটে আছেন। আপনি জানতে চাচ্ছিলেন যে কিভাবে আমাদের বিনা ভোটে সংসদে তো আপনিও আছেন, ব্যারিস্টার রুমিন ফারহানা, জবাবদিহিতামূলক বিনা ভোটের যে সংসদ, ব্যারিস্টার রুমিন ফারহানা, আমরা শেষ করব, আপনি আমরা জাস্ট শেষ করে দিতে চাই, ওনাকে একটু বলার সুযোগ দিয়ে আমরা শেষ করে দিতে চাই। কথায় কথায় যে ধমকের সুরে কথা বলা এবং এই যে একটা কালচার তৈরি করা, এবং এখানে কিন্তু মানুষ কিন্তু নিরুৎসাহিত হয়, মানুষ রাজনীতিকে মানুষ তো দেখছে। আমি বলি, যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে কি, দেখেন আমাদেরকে কারেকশনের পথে হাঁটতে হবে, আমাদেরকে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের পথে হাঁটতে হবে। আপনার এই যে সাংঘর্ষিক অবস্থাগুলো, এটা থেকে পরিত্রাণের উপায় কি সেটা নিয়ে, আচ্ছা আমি সুষ্ঠু নির্বাচনের আগে আপনি ঘোষণা দিচ্ছেন যে আওয়ামী লীগ কোন পথে পালাবে, ইলেকশনের আগে আমরা প্রত্যেকটা ঘটনার বিচার করব, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করব, প্রত্যেকটা গুমের বিচার করব, প্রত্যেকটা হেফাজতে নির্যাতনের বিচার করব, আমরা আজকে অন্যায়ের বিচার করব। যে আপনার লাস্ট ওয়ার্ডটা একটু শুনে একটু কনক্লুড করতে হবে প্লিজ, আমাদের সময় শেষ। যে ইলেকশনের আগে ইলেকশন জয়লাভ করা, ধন্যবাদ জনাব ফায়াজুল হক রাজু, ব্যারিস্টার রুমিন ফারহানা। আজকে আমাদের সরাসরি আয়োজন সময় শেষ, আমরা এই বিতর্ক চলতেই থাকবে। আরেকদিন আপনাদের দাওয়াত দিব আলোচনার জন্য, আপনার কথা বলবেন। প্রিয় দর্শক, আজকের এই সময়ে আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন শুভেচ্ছা আমরা জানিয়েছি। তার একটি বিশেষ সাক্ষাৎকার নিয়েছে ভয়েস অফ আমেরিকা, আমাদের পার্টনার অর্গানাইজেশন, যাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং আমরা তাদের সঙ্গে আমাদের অনুষ্ঠান বিনিময় হয়। তাদের সেই সাক্ষাৎকারটি আজকে এনটিভিতে প্রচার হবে। এই অনুষ্ঠানটির পরে আপনারা দেখবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি চাইলে আপনারা অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন ntv.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন। দেখা হবে আবার।